যদি 10 লক্ষ চাকরি তৈরি থাকে, আজকে প্রায় 14-15 বছর হতে চললো উনি পাওয়ারে রয়েছেন, তাহলে কেন চাকরিগুলি উনি এতদিন বিলি বন্দোবস্ত করতে পারলেন না? একটা চাকরিও যদি বেআইনি পদ্ধতিতে দেওয়া হয়, একটা চাকরির ক্ষেত্রেও যদি দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের অধিকার আছে মামলা করবার। মহামান্য সুপ্রিম কোর্টেরও বিচারপতিরা বললেন যে আমরা এখান থেকে যোগ্য অযোগ্য নির্ধারণ করব কি করে, আপনারা আমাদের সাহায্য করুন। রাজ্য সরকার সাহায্য করতে পারেননি। যদি আপনারাও মনে করেন যোগ্য ব্যক্তিরাই চাকরি পাবে, তাহলে সুপ্রিম কোর্টে একটা অ্যাফিডেভিটের মাধ্যমে বলুন না। সেখানে গিয়ে তো আজ অব্দি কোনো অ্যাফিডেভিট জমা পড়লো না যে এরা যোগ্য এরা অযোগ্য। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল ফের একবার মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন 10 লক্ষ চাকরি রেডি, মামলা করে আটকে আছে পুরো বিষয়টা, পিআইএল করে দেওয়া হচ্ছে, বিরোধীরা করছেন। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। মামলা করে চাকরি আটকে রাখা সম্ভব? প্রশ্ন অনেক। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি। সাপোর্ট ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ চাকরি রেডি, আরো একবার বললেন একই কথা বারংবার বলা, কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমে বলি শিবম, তোমার এত দর্শক তোমার অনুষ্ঠান দেখেন এবং আমিও তোমার একজন ভক্ত, আমি তোমার অনুষ্ঠান দেখি, তোমার চ্যানেল দেখি। তুমি যদি আমার কাছ থেকে কোনো বিস্ফোরক কিছু আশা করো, পাবে না, কারণ আমি বিস্ফোরক কিছু বলতে পারবো না। যে প্রশ্নটা তুমি আমাকে করলে তার উত্তর হওয়া উচিত অনেক মানবিক, একজন মানুষের দৃষ্টিভঙ্গিতে, একজন আইনের ছাত্রের দৃষ্টিভঙ্গিতে আমি তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি, যদি 10 লক্ষ বা 20 লক্ষ 30 লক্ষ চাকরি তৈরি থাকে, আমরা কিন্তু স্বাগত জানাবো। আমরা বলবো যে হ্যাঁ, সাধারণ মানুষের চাকরির প্রয়োজন। সাধারণ মানুষ, পড়াশুনো জানা ছেলে মেয়েরা আজকাল পরিযায়ী হয়ে যাচ্ছে। শিক্ষিত ছেলেরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। আজকে শিক্ষিত ছেলে মেয়েরা বাংলা ছেড়ে বাইরে চলে যাচ্ছে। আমি এক একটা বিয়ে বাড়িতে যাই, এক একটা অনুষ্ঠানে গিয়ে দেখি যত অল্প বয়সী ছেলে মেয়ে, যখন তাদেরকে জিজ্ঞাসা করি তোমরা কোথায় চাকরি করছো, সবাই কিন্তু বলছে হয় হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, বম্বে, না হয় আরো বাইরে নিউ জার্সি, নিউ ইয়র্ক, লাস ভেগাস অথবা লন্ডন। প্রশ্নটা হলো সাধারণ মানুষ, সাধারণ ছেলেমেয়েরা কেন চলে যাচ্ছে বাইরে? উত্তরটা সবার জানা। উত্তরটা হলো আমাদের রাজ্যে চাকরি নেই। যদি 10 লক্ষ চাকরি তৈরি থাকে, আজকে প্রায় 14-15 বছর হতে চললো উনি পাওয়ারে রয়েছেন, তাহলে কেন চাকরিগুলি উনি এতদিন বিলি বন্দোবস্ত করতে পারলেন না আইনি পদ্ধতিতে? এই কথাটা বলতে হবে। নাম্বার 2, কেনই বা একের পর এক কোম্পানিগুলি বন্ধ হয়ে যাচ্ছে? একটা সময় বাম জমানা সম্পর্কে অভিযোগ উঠতো যে বাম জমানায় শুধুই লাল ঝান্ডা এবং একটা পর একটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তোমার অনুষ্ঠানের মাধ্যমে তোমার দর্শক শ্রোতা বন্ধুদের প্রশ্ন করতে চাইবো, কটা কোম্পানি উনি খুলতে পারলেন? এই যে বছরের পর বছর বিশ্ববঙ্গ সম্মেলন হয়, বছরের পর বছর ব্যবসায়িক সম্মেলনগুলি হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে, তার কি ফলশ্রুতি জানতে চাই। সৌরভ গাঙ্গুলিকে অব্দি বলতে হলো স্পেনে গিয়ে যে আমি একটা কারখানা করছি, আমি জানি না সে কারখানা এখনো খুলেছে কিনা। যাই হোক, আমি বাঙালি, বাংলার ভালো চাই। 10 লক্ষ চাকরি তৈরি থাকলে চাকরি দেওয়া হোক, কিন্তু এখানে একটা কিন্তু আসবে। কিন্তুটা হলো 10 লক্ষ চাকরি হতে হবে যোগ্য লোকের জন্য। 10 লক্ষ চাকরি দিতে হবে ন্যায্য পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে। আবার বলি, একটা চাকরিও যদি বেআইনি পদ্ধতিতে দেওয়া হয়, একটা চাকরির ক্ষেত্রেও যদি দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের অধিকার আছে মামলা করবার। একটা কথা বলা প্রয়োজন শিবম, যে কোনো মামলা করে কিন্তু চাকরি দেওয়া আটকানো হয়নি। মামলা কোনো নেই যাতে বলা হয়েছে 10 লক্ষ চাকরি স্থগিত, তা নয়। কিছু কিছু চাকরি দেওয়া হয়েছিল যেগুলি বেআইনি পদ্ধতিতে, যেখানে আপনারা সবাই জানেন, আজকাল সবাই খবরের কাগজ পড়েন, নয়তো তোমার মতো ইউটিউবারদের চ্যানেলগুলো দেখেন, খবর শোনেন। যে চাকরিগুলি সাদা খাতা দিয়ে দেওয়া হয়েছে, যেখানে
একটা প্রশ্নের উত্তর দিয়ে 52 করা হয়েছে, শূন্যকে 52, সেরকম হলে কিন্তু সাধারণ মানুষ আবার মামলা করবেন। দ্বিতীয় কথা, এখানে মামলাকারীরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সভ্য সদস্য নন, তারা আইনজীবী সাধারণ মানুষের হয়ে মামলা করছেন। সাধারণ মানুষের মামলা করার অধিকারটা কেড়ে নেবেন না প্লিজ। যদি কেউ দেখেন পাশের বাড়ির ছেলেটা সাদা খাতা দিয়ে জমা দিয়ে প্রথম হয়েছে, তার র্যাঙ্ক হয়েছে, তাহলে তো মামলা করতেই হয়। এবং আবার বলছি, কোনো মামলা এমন নেই যেখানে মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে চাকরি দেওয়া যাবে না, এই সরকার যে চাকরি তৈরি করছে সেই চাকরিগুলোকে বন্ধ করে দাও। যে মামলা করা হয়েছে সেখানে দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একটা প্রশ্ন কি ওঠে না, আমরা কি দেখছি না যে প্রায় সমস্ত শিক্ষা প্রশাসনটাই জেলের মধ্যে? আমরা কি দেখছি না যে মাধ্যমিক পরীক্ষা অবধি সঠিকভাবে নেবার যোগ্যতা নেই এনাদের? এক একটা পরীক্ষা হচ্ছে আর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেল কিনা, সঠিকভাবে খাতা দেখা হলো কিনা, ঠিকঠাক ছেলে মেয়েরা চাকরি পেল কিনা। যোগ্য ছেলেরা আজকে এখনো ফুটপাতে বসে রয়েছে, তারা আন্দোলন করছে, অযোগ্যরা তারা আজকে চাকরি পাচ্ছে। একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। আজকে ছেলে মেয়েরা শুনছি নাকি শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন করছেন যে আপনারা আবার দুর্নীতি করে চাকরিটা পাননি তো? ভাবা যায় শিক্ষক শিক্ষিকারা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। আজকে ছাত্র ছাত্রীদের মরাল ডাউন হয়ে যাচ্ছে, ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলছেন। এই যে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল, এর জন্য দায় কিন্তু এনাদেরই নিতে হবে। দেখো, আমরা বাঙালি, আজও কিন্তু মাস্টার মশাইদের দেখলে আমরা তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করি। এই ব্যাপারটা আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে এবং আজও আমরা গুরুকে দিয়ে সর্বোচ্চ স্থান। গতকাল গুরু পূর্ণিমা গেছে এবং সাধারণ মানুষ জানেন যে গুরুই হলেন সবার উপরে। আর গুরুকে আজকাল আমরা বিশ্বাস করতে পারি না। তার কারণটা হলো এই প্রশাসন, কারণটা হলো দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে পড়া। যারা চাকরি দেবেন তাদের আজকাল আমরা বিশ্বাস করতে পারছি না। যোগ্য ব্যক্তিরা রাস্তায় বসে রয়েছে, মেধার বিকাশ হচ্ছে না, অযোগ্য ব্যক্তিরা টাকার বিনিময়ে চাকরি পাচ্ছে। আর একটা বিষয় এখানে আমি করলাম, বিভিন্ন জায়গায় আমরা জানতে পারি রাজ্যের কোষাগারে টাকা নেই, সরকারি যে নিয়োগটা 50%-এর খুব বেশি কমিয়ে দেওয়া হয়েছে। 10 লক্ষ একটা তো সরকারি একটা বিধিবদ্ধ একটা জায়গায় থাকতে হবে সংখ্যাটা। আমি নতুন পোস্ট ক্রিয়েট করতে পেরেছি বা এই নজিরও নেই। এটা কি কোথাও ভাসিয়ে দেওয়া একটা মনে হয় আপনার? না, এটা কি মনে হয় যে সাধারণ মানুষ বিশ্বাস করছেন? সবকিছুর একটা পলিসি থাকে। বাজারে গিয়ে এই আলুর দাম কমিয়ে দাও, পেঁয়াজের দাম কমিয়ে দাও বললে কিন্তু কমে না। একটা পলিসি তৈরি করতে হয়, একটা পলিসি ফ্রেম করতে হয়, একটা নোটিফিকেশন জারি করতে হয়। সেরকম কিছু হয়েছে? 10 লক্ষ চাকরি যদি তৈরি করতে, 10 লক্ষ চাকরি যদি থাকে তৈরি, তাহলে বাজেটে সেই চাকরি থেকে যে যারা চাকরি পাবেন তাদের যে টাকাটা দেওয়া হবে তার জন্য বরাদ্দ করতে হয়। কোথাও কোনো বাজেট বরাদ্দ হয়েছে? তুমি বললে সবাই হাসবেন, আমার সঙ্গে একমতই হবেন যে ক্লাবগুলোকে কোটিশো কোটি টাকা দেওয়া হচ্ছে। কি লাভ হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই একটা লাভ হয়েছে। হয়তো যারা টাকা নিচ্ছেন তারাই হয়তো ভোটে ওনার জন্য খাটছেন, কিন্তু ক্লাবে টাকা দেওয়ায় বাংলার খেলা জগতের কোনো উন্নতি হয়েছে? আজকে বাংলার কটা ছেলে অলিম্পিকে যেতে পেরেছে? ক্লাবের কি উন্নতি হয়েছে? একটা মাঠ তৈরি হয়েছে? আমরা বরং দেখছি ক্লাবগুলো এখন চকচকে করে বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয় এবং যে ছেলে মেয়েগুলি ক্লাবে খেলে বাংলার নাম উজ্জ্বল করতে পারতেন তারা এখন হিসেব রাখেন কোন বিয়ে বাড়িতে কত টাকা রোজগার হলো। মাল্টি স্টোরিড বিল্ডিং হয়ে যাচ্ছে ক্লাবের মাঠ দখল করে। দেখো, সমস্ত কিছু এরকম ভেগ কথা বলে, আমরা কিন্তু ইউটোপিয়ায় বাস করি না। এরকম ভেগ কথা বলে রাজ্যের কতটা উন্নতি আমরা জানি না, সাধারণ মানুষকে কতটা বোকা বানানো যাচ্ছে সেটাই হলো প্রশ্ন। কোনো বাজেট বরাদ্দ নেই, 10 লক্ষ চাকরি রেডি। 10 লক্ষ চাকরি যদি দিতে হয় তাহলে তাদের মাইনেও যেমন দিতে হয়, কোনো চাকরিতে আজও পেনশন আছে, পেনশনটাও তো দিতে হয়। কটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে পুলিশে বা আমাদের জুডিশিয়াল অফিসারদের ক্ষেত্রে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি চাকরি নেই, মানুষ তাই পালাচ্ছেন বাইরে। হ্যাঁ, যদি চাকরি থাকে, 10 লক্ষ চাকরি যদি উনি দিতে পারেন তাহলে ওনাকে আমরা নিশ্চয়ই কৃতিত্ব দেব, আমরা নিশ্চয়ই কুর্নিশ জানাবো। কিন্তু যদি প্রতারণা করেন সাধারণ মানুষের সঙ্গে, এই কথা বলে যদি আপনি সাধারণ মানুষকে ভুল বোঝান, তাহলে তো সাধারণ মানুষ আমরা প্রশ্ন তুলবই। মুখ্যমন্ত্রী বলেছেন কারোর চাকরি যাবে না, বিচারাধীন একটা বিষয়, কিছু হলে সুপ্রিম কোর্টে চলে যাওয়া।
কারুর চাকরি যাবে না, রাজ্যের একদম উচ্চপদস্থ একজন ব্যক্তি বলছেন, যেখানে বিচারাধীন একটা বিষয়, এটা আইনত কতটা মান্যতা দেয় বিষয়টায়? সবচেয়ে বড় কথা, যে মামলাটার কথা তুমি বললে, এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট গ্রহণ করেছেন, এবং কলকাতা হাইকোর্টে যখন 26,000 ছেলে মেয়ের চাকরি নিয়ে প্রশ্ন উঠলো, তখন কিন্তু নির্দিষ্ট অথরিটিকে ডিভিশন বেঞ্চ বলেছিলেন যে আপনি যোগ্য এবং অযোগ্য নির্ধারণ করে দিন। তারা নির্ধারণ করতে পারেননি। তখন কলকাতা হাইকোর্ট বলেছিলেন ডিভিশন বেঞ্চ কি তাহলে কিন্তু 26,000 ছেলে মেয়ের চাকরি নিয়ে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। কারণ এই মজাটা হচ্ছে, এখানে চালের ভেতর থেকে কাঁকড় বাছা হচ্ছে না, এখানে আসল চাল এবং নকল চাল একই রকম দেখতে, সেখান থেকে বিচার করা বা আসল চাল নকল চাল বাছা খুব মুশকিল। সেই জন্য 26,000 ছেলে মেয়ের চাকরি আজকে প্রশ্নের মুখে। তারপর যখন সুপ্রিম কোর্টে মামলাটা গেল, সেখানেও একই কথা উঠলো। মহামান্য সুপ্রিম কোর্টেরও বিচারপতিরা বললেন যে আমরা এখান থেকে যোগ্য অযোগ্য নির্ধারণ করব কি করে, আপনারা আমাদের সাহায্য করুন। রাজ্য সরকার সাহায্য করতে পারেননি। প্রশ্নটা হলো, দুর্নীতিগ্রস্তরা চাকরি পাবে কি পাবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে কি হবে না, অযোগ্য ব্যক্তিরা চাকরি পাবে কি পাবে না। বাঙালি সমাজ কিন্তু আজও মনে করে যে ছেলেটার চাকরি হবে সে যেন যোগ্য হয়, কারণ তার চাকরির উপরে নির্ভর করছে পরবর্তী প্রজন্মের তৈরি হওয়া। কাজেই আমরা সবসময় চাইবো সঠিক লোকের চাকরি হোক, মেধার বিকাশ হোক, যে যোগ্য ব্যক্তিরা আজকে ফুটপাতে বসে রয়েছেন বা আন্দোলন করছেন তারা যেন চাকরি পান। অনেকের বয়স চলে যাচ্ছে, শুধুই যেন দেখা যাচ্ছে সময় নষ্ট করার একটা প্রয়াস চলছে। এসএসসি সুপ্রিম কোর্টেও এই তালিকা দিতে পারেনি, 16 জুলাই দেওয়ার কথা ছিল। এসএসসি ডিভিশন বেঞ্চে বলেছে তালিকা নেই, সিঙ্গেল বেঞ্চে কখনো বলেছে তালিকা আছে। এক একটা জায়গায় এসএসসির এক এক রকম এস্টাবলিশমেন্ট, এটা কোথাও গিয়ে মামলাটাই একটা অদ্ভুত একটা জায়গায় নিয়ে এসে না সরল করে দিচ্ছে পুরো বিষয়টা। মামলাটাকে চেষ্টা করা হচ্ছে জটিল করে দিতে, যাতে তার ফল এইরকম মিটিং এ দাঁড়িয়ে অবান্তর কথার প্রকাশের মধ্য দিয়ে হয়। দেখুন, একটা কথা ঠিক যে মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটা এখনো কিন্তু পেন্ডিং রয়েছে। যদি আপনারাও মনে করেন যোগ্য ব্যক্তিরাই চাকরি পাবে, তাহলে সুপ্রিম কোর্টে একটা অ্যাফিডেভিটের মাধ্যমে বলুন না। সেখানে গিয়ে তো আজ অব্দি কোনো অ্যাফিডেভিট জমা পড়লো না যে এরা যোগ্য এরা অযোগ্য। আরো একটা কথা আছে যে সাধারণ মানুষকে মনেই হচ্ছে যেন চাকরি না দেবার একটা লড়াই চলছে, আর সাধারণ মানুষ মামলা না করে কি করবেন। আজকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আদালতের থেকে সাধারণ মানুষকে বিমুখ করে দেওয়া হচ্ছে, সালিসি পদ্ধতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা বন্দোবস্তটা। যার জন্য আপনারা দেখুন গত বেশ কয়েকদিনের যে টিভির ফুটেজ আপনারা দেখুন, সমস্ত জায়গায় সালিসি কোথাও উল্টো করে ঝুলিয়ে মারা হচ্ছে, কোথাও শিকল দিয়ে বেঁধে পেটানো হচ্ছে। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে আপনারা যাবেন না কোর্টে, তার চাইতে আমাদের কাছে আসুন, বিনিময়ে টাকা তোলা হচ্ছে। এই বন্দোবস্তটা কিন্তু একেবারে আদিম বন্দোবস্ত। সাধারণ মানুষের আদালতের উপরে আস্থা রাখতেই হবে। আমি বিশ্বাস করি সাধারণ মানুষ এখনো ঘুমোতে যান মাথার উপরে আদালত আছে এটা ভেবে, এবং একটা প্রয়াস চলছে আদালতকে অস্বীকার করানোর। সালিসির পদ্ধতিতে কোনো কোনো নেতা যেন হঠাৎ গজিয়ে উঠছে, তারা পিস্তল দিয়ে বন্দুক দিয়ে তারা কখনো মাছ ব্যবসায়ীকে গুলি করছে, তো কখনো জমি কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের। এই বন্দোবস্তের বিরুদ্ধে সাধারণ মানুষের কিন্তু ভরসার জায়গা হলো এই আদালত। কাজে আদালতে যদি মামলা কোনো পেন্ডিং থাকে, সাধারণ মানুষকে মনে রাখতে হবে সাধারণ মানুষের ভালোর জন্যই চেষ্টা করছেন আদালত। হঠাৎ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কি বললেন 10 লক্ষ চাকরি তৈরি আছে বা 20 লক্ষ চাকরি তৈরি আছে, তাহলে দিন না, কে বারণ করছে? ভুয়ো ওবিসি নিয়ে একটা অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী বলছে ওবিসিদের বাতিল করে দিচ্ছে, যে হাইকোর্ট ওবিসি তালিকাটাই বলছে নিয়ম বিরুদ্ধ। আমি আবার বলছি, নিয়ম বিরুদ্ধ কিছু হলে সাধারণ মানুষের অধিকার আছে আদালতে আসবার। যদি ভুয়ো তালিকা, ওবিসিদের তালিকা যদি ভুয়ো বেরোয়, তাহলে কিন্তু আদালত সে তালিকাকে নাকচ করবেনই করবেন। এবার তারপরে একটা ভয়েস তৈরি করার চেষ্টা হচ্ছে আদালতের বিরুদ্ধে। সাধারণ মানুষ একটা সময় আদালত বিমুখ হয়ে উঠেছিলেন, এখন সাধারণ মানুষ আবার আদালতে আসছেন, কারণ তারা কিন্তু বুঝতে পেরেছেন তাদের শেষ ভরসার জায়গা হলো এই আদালত। রাইট, আমি শেষ প্রশ্ন আপনাদের কাছে পেয়েছি, সুপ্রিম কোর্টের যে বিষয়টা চলছে বিচারাধীন দিয়ে বলুন বা এসএসসি বলুন, অনেকটা টাইম টেকিং প্রসেস। সাধারণ মানুষ সোশ্যাল নেটওয়ার্কে লেখালেখি করছে সুপ্রিম কোর্ট এত স্লো প্রসেসে কাজ করে কিনা। এসএসসি মামলাটা পার্টিকুলারলি এই ডেট গুলো দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখেন? সবচেয়ে বড় কথা এটা ঠিক, আমি কিন্তু এই দীর্ঘসূত্রিতায় বিশ্বাস করি না, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের অনেকের চাকরির বয়সই চলে যাচ্ছে, এটা ঠিক। কিন্তু আবার এটাও ঠিক যে জাস্টিস হারিড,
জাস্টিস ক্যান বি বারিড, অর্থাৎ বেশি তাড়াহুড়ো করলে ন্যায়টা কিন্তু কবরে চলে যাবে। সেই জন্য যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে, যদি এসএসসির মতো অথরিটি গুলির সদিচ্ছা থাকে, তাহলে তারা চেষ্টা করতে পারেন দ্রুত যাতে নিষ্পত্তি হয় মামলাগুলি। তারা কেন ডিলে করছেন? তারা কেন আদালতে গিয়ে বলছেন না হুজুর আপনাদের দেওয়া রায়েই আমাদের বিশ্বাস আছে, আপনারা তো সাধারণ মানুষের ভালোর জন্যই রায় দেবেন, কাজেই আপনারা রায় দিন। যেটা হচ্ছে সেটা খুব ক্লেভারলি বিভিন্ন অথরিটি তারা গিয়ে সময় চেয়ে নিচ্ছে আদালতে গিয়ে, অ্যাফিডেভিট জমা পড়ছে না, অ্যাফিডেভিট দেবার জন্য তারা সময় চাইছেন, যার জন্য এই মামলাগুলি দীর্ঘায়িত হচ্ছে। তবে এটা ঠিক, আমি সাধারণ মানুষের সঙ্গে একমত যে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। মামলাগুলির ক্ষেত্রেও আরো কিন্তু দ্রুতগামী হওয়া উচিত, এবং এই যে দীর্ঘায়িত হয়ে যাওয়া, এটা আমি ঘোর বিরোধী। আবার তো কোনো রাস্তাও নেই, এটাও তো ঠিক। সুপ্রিম কোর্টে এখন যে বিষয়টা যেখানে দাঁড়িয়ে আছে, এসএসসি তালিকা দিতে পারেনি, দেবে বলে তো মনেও হয় না। চাকরি বাঁচানোর কোনো উপায় দেখতে পাচ্ছেন? মানে আইনজীবী হিসাবে আইনের পরিভাষায় কোনো উপায় আপনাকে? অবশ্যই অবশ্যই, সেটা হলো সদিচ্ছা। আজকে আমি তোমায় প্রশ্ন করছি, মাধ্যমিক পরীক্ষার পরে কেন এই কথা ওঠে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে? কেন মাধ্যমিক পরীক্ষা যে বডি নিচ্ছে বা যারা নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে? তারপর তুমি এসে উচ্চ মাধ্যমিক, একই ব্যাপার, জয়েন্ট এন্ট্রান্স একই ব্যাপার। সর্বত্র যেন চাওয়া হচ্ছে হয় চাকরি বিক্রি করতে, নয় পদ বিক্রি করতে, নয় দুর্নীতি করতে। অনেকে বলছেন এরকম নাকি আগেও ছিল, কিন্তু আগে আপনারা নিজেদের প্রশ্ন করুন, চাকরি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে এই অভিযোগ ওঠেনি। এটা আমাদের জীবনে নতুন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হবে, আবার মাইনে থেকে আবার কাটমানি দিতে হবে, এগুলো আমরা দেখিনি। হ্যাঁ, অনেক সময় আগেকার দিনেও একেবারে তুমি পঙ্কজ ব্যানার্জির মতো নেতা বলো বা আব্দুল গনি খান চৌধুরীর মতো নেতা বলো, সে সময় চাকরি ছিল, তারা ডেকে দিতেন। প্রশান্ত সুর, তাদের সময় আমরা শুনেছি যে চাকরি দেওয়া হয়েছে। অনেক সময় রেফারেন্সে চাকরি এসছে, এটা আমি ডিনাই করছি না, রেফারেন্স অমুকের অমুক, তখন চাকরিও ছিল, চাকরির প্রয়োজনীয়তাও ছিল। এখন চাকরি কম, প্রয়োজনীয়তা বেশি, সেই জন্যই অভিযোগ উঠছে যে চাকরি বিক্রি হচ্ছে, টাকার বিনিময়ে অযোগ্য লোকটা চাকরি পাচ্ছে। এসএসসি যদি তালিকা না দিতে পারে চাকরি, দ্বিতীয় কথা হচ্ছে আগে একটা কিছু হয়েছে বলে এটাও হবে, এটা কিন্তু কাম্য নয়। সেই জন্য তো 34 বছরের একটা সরকারকে সরিয়ে তোমরা এসেছিলে যে আমরা তোমাদের সুশাসন দেব, তোমরা তো সুশাসন দিতে পারছো না। প্রতিটা ক্ষেত্রে প্রশ্ন উঠছে, আজকে যে কোনো চাকরির ক্ষেত্রে প্রশ্ন ওঠে যেখানে অস্বচ্ছতা রয়েছে, যদি তা হয় তাহলে কিন্তু আদালত শেষ ভরসা। আমি বলছি তালিকা যদি না দেওয়া যায়, চাকরি বাঁচানোর কোনো উপায় আইন দেখাতে পারেন কি? না, এটা আমি আবার বলছি, এটা কিন্তু সদিচ্ছা, সরকারের সদিচ্ছা এবং এই অথরিটি গুলির সদিচ্ছা যে আমরা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি দেবো, এটা আদালত জানে। যিনি বলছেন তিনিও হয়তো জানেন। যদি না সাজা দিতে পারে তো আলটিমেটলি একেবারেই অসম্ভব। হাইকোর্টের রায়টাই কিন্তু থেকে যাবে, সাধারণ মানুষকে এটা কিন্তু বুঝতে হবে। যদি তারা যোগ্য অযোগ্য ভেদাভেদ না করে দেন, যদি স্বচ্ছ তালিকা না দেন, তাহলে কিন্তু চাকরি দেওয়া সম্ভব নয়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কারভাবে বললেন তালিকা না দিলে চাকরি কোনোভাবেই বাঁচবেন না। মুখ্যমন্ত্রী হয়তো জেনেই কথা বলছেন, আর 10 লক্ষ চাকরি 12 বছরে কেন দিতে পারলেন না, এখন হঠাৎ করে 10 লক্ষ চাকরি কোথা থেকে দেবেন? যদি দেন নিঃসন্দেহে সাধুবাদ প্রাপ্য ওনার। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তোমার চ্যানেল অনেকে দেখেন, আমি সকলকে নমস্কার জানাই। আপনারা শিবমের সঙ্গে থাকুন, শিবমের অনুষ্ঠান অত্যন্ত কাজের অনুষ্ঠান এবং অত্যন্ত নির্ভীক, শিবম নির্ভীক ভাবেই ওর অনুষ্ঠানগুলি করে। ধন্যবাদ। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।